গত ২০ আগস্ট অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, বর্তমানে বাংলাদেশের কাছে চীনের $4 বিলিয়ন পাওনা আছে, আর বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে আরও $7 বিলিয়ন ঋণ দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অর্থাৎ বাংলাদেশে চীনা ঋণের পরিমাণ বাড়ছে দিন দিন। বাংলাদেশকে ঋণ দেয় এমন ৩২টি দেশ ও সংস্থার মধ্যে চীন এখন চতুর্থ অবস্থানে রয়েছে। চীনের ওপরে আছে বিশ্বব্যাংক, জাপান ও এশীয় উন্নয়ন ব্যাংক ADB। আর বাংলাদেশ বিভিন্ন দেশ ও সংস্থাগুলো থেকে প্রতি বছর মোট যে পরিমাণ ঋণ নেয় তার প্রায় 10%ই দেয় চীন। এমনকি দেশটি টানা 2 বছর বাংলাদেশকে $100 কোটি বা তার চেয়ে বেশি পরিমাণে ঋণ দিয়েছে। এখন পর্যন্ত চীনের কাছ থেকে বাংলাদেশ যত ঋণ নিয়েছে তার মধ্যে গত 4 বছরই নিয়েছে প্রায় $300 কোটি। এই অর্থ চীনের দেওয়া মোট ঋণের 40% মতো। যদিও চীনা ঋণের সুদের হার অন্যান্য দেশ ও সংস্থাগুলোর দেয়া ঋণের সুদের হারের প্রায় সমান, তারপরেও চীনের কাছ থেকে প্রতি বছর নেওয়া ঋণের পরিমাণ বেড়েই চলেছে। অবশ্য দু দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে দ্রুত। চীনের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়লেও তা অনেকটা একতরফাভাবেই বলা যায়, কারণ চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে প্রতি বছরই, সেই তুলনায় বাড়ছে না রপ্তানি। ফলে দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বেড়েই চলছে। আর গত 1 দশকে এই বাণিজ্য ঘাটতি বেড়েছে 3 গুণেরও বেশি। বাংলাদেশের মোট আমদানির 26%ই আসে চীন থেকে, যদিও মোট রপ্তানির মাত্র 122% যায় দেশটিতে। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো EPBর পরিসংখ্যানে দেখা যায় 2012-13 অর্থ বছরে চীন থেকে $632 কোটি পণ্য আমদানি করা হয়েছিল। বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র $46 কোটি পণ্য, অর্থাৎ মানিক্য ঘাটতি $585 কোটি। এর 1 দশক পর 2021-22 অর্থ বছরে চীন থেকে আমদানি করা হয়েছে $935 কোটি পণ্য, অথচ এই সময়ে দেশটিতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়ার পণ্যের অর্থমূল্য ছিল মাত্র $68 কোটি। সর্বশেষ 2022-23 অর্থ বছরে চীন থেকে আমদানি কিছুটা বেড়েছে। পণ্য আমদানি হয়েছে $981 কোটি, তবে রপ্তানি ছিল সেই $68 কোটি। এই হিসেবে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $1900 কোটি বেশি, অর্থাৎ 1 দশকে বাণিজ্য ঘাটতি বেড়েছে 3 গুণেরও বেশি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী চীন থেকে আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল ও পাম অয়েল, গম, প্রকৌশল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, তুলা, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, বোনা কাপড়, কৃত্রিম তন্তু ইত্যাদি। বাংলাদেশের পোশাক তরে বেশিরভাগ কাঁচামালও আসে চীন থেকে। আর বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে ওভেন পোশাক, নিট ওয়্যার, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা ইত্যাদি। বলা যায় এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন। শুধু তাই না, বাংলাদেশের রপ্তানি বাজার বাড়ার সাথে সাথে চীন থেকে আমদানির পরিমাণও বাড়তে থাকবে, কারণ যেসব পণ্য বাংলাদেশ রপ্তানি করছে সেগুলোর যন্ত্রাংশ, কেমিক্যাল থেকে শুরু করে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে হচ্ছে চীন থেকে। এমনকি যেসব পণ্য নতুন করে রপ্তানির তালিকায় যুক্ত করার কথা ভাবা হচ্ছে সেগুলোর কাঁচামাল বা যন্ত্রাংশের জন্য চীনের মুখাপেক্ষী হতে হবে। ফলে বলা যায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বিকাশে চীনের কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রধান খাতগুলোকে তাদের প্রয়োজনে আমদানি করতে হয় চীন থেকে, যে কারণে এটা বলার প্রয়োজন রাখে না যে বাংলাদেশের অর্থনীতি যত বড় হবে চীনের সঙ্গে বাণিজ্য তত বাড়তে থাকবে। এদিকে 2015 সালে চীন কয়েকটি স্বল্পোন্নত দেশে তাদের পণ্যের 97% পর্যন্ত বাণিজ্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়। 2022 সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় 97% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চালু করে। ফলে ওই বছর চীনে 8547টি পণ্য সুবিধায় রপ্তানির সুযোগ পায় বাংলাদেশ। আর 2022 সালেই চীন তার বাজারে বাংলাদেশকে 99% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। যদিও এই সুবিধা কাজে লাগিয়ে চীনের বাজারে রপ্তানি বাড়াতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এদিকে 2026 সালের পর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নত হলে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রপ্তানির সময় শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা থেকে বঞ্চিত হবে। চীনও তার ব্যতিক্রম নয়। তবে 2026 সালের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হওয়ার আগেই চীনের সাথে AFTA বা মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে।
এই চুক্তি হলে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও মনে করা হচ্ছে। 2018 সালে বাংলাদেশে $1.03 বিলিয়ন বিনিয়োগ এসেছিল চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে, কিন্তু 2019 সালেই তা কমে যায়। ওই বছর বিনিয়োগ আসে $626 মিলিয়ন। করোনা মহামারীর সময় অর্থাৎ 2020 সালেই তা আরও কমে মাত্র $51 মিলিয়ন নেমে আসে। অবশ্য 2021 সালে এই অবস্থার কিছুটা উন্নতি হয়। ওই বছর চীন থেকে বিনিয়োগ আসে $408 মিলিয়ন। পরবর্তী বছরগুলোতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ার আশা করা হলেও 2022 সালে চীনা বিনিয়োগ কমে $187 মিলিয়ন নেমে আসে। 2023 সালে বিনিয়োগের পরিমাণ কিছুটা বেড়ে $260 মিলিয়ন পৌঁছায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর থেকে 2021-22 অর্থ বছর পর্যন্ত দেশের বিভিন্ন খাতে ঋণ ও অনুদান হিসেবে মোট $1077 কোটি বেশি অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল চীন। তবে এর মধ্যে অনুদান হিসেবে এসেছে খুব সামান্যই, সিংহভাগই দেয়া হয়েছে ঋণ হিসেবে। বাংলাদেশে গত এক দশক ধরে বড় বড় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হতে দেখা গেছে। কোনো প্রকল্পের বাস্তবায়ন শেষ, কোনোটা শেষের পথে। এমন কিছু প্রকল্প হলো পদ্মা সেতু, পদ্মা রেল, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা পানি শোধনাগার প্রকল্প, তথ্য প্রযুক্তি অবগণ ও ডিজিটাল সরকার প্রকল্প ইত্যাদি। এসব প্রকল্পের অনেকগুলোর সাথে রয়েছে চীনের গভীর সম্পৃক্ততা। বিদ্যুৎ, জ্বালানি সহ দেশের বিভিন্ন খাতে সরকারি বেসরকারিভাবে বাস্তবায়নাধীন এমন আরও বেশ কিছু মেগা প্রকল্পে এখন বিনিয়োগ রয়েছে চীনের। পদ্মা সেতু, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন, কর্ণফুলী টানেল, ঢাকা মাওয়া যশোর রেল লাইন, এমন কিছু প্রকল্পকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের অংশ হিসেবেই দাবি করে চীন।